নমস্কার। গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গী থেকে নেওয়া কিঙ্কর হত্যা রহস্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক বাটনটি প্রেস করে দেবেন। শুরু করছি আজকের গল্প, কিঙ্কর হত্যা রহস্য। কলেজের অ্যানুয়াল সোশ্যাল ফাংশন নিয়ে কদিন ধরে এত ঝামেলায় রয়েছে গার্গী যে তার ম্যাথস অনার্সের জটিল সমস্যাগুলো আপাতত মাথা থেকে হাওয়া। হাফিয়ালি পরীক্ষাটা সদ্য হয়ে গেছে বলে যা একটু বাঁচোয়া, নইলে তার এই নাতি চওড়া কাঁধে এত সব দায়িত্ব নেওয়া সম্ভবই হতো না। তবু সে আই হামলি প্রে বলে অনেক কাকুতি মিনতি করেছিল সোশ্যাল ফাংশনের দায়িত্বে থাকা পিপিপির কাছে। কিন্তু পিপিপি অর্থাৎ অধ্যাপক প্রত্যুষ প্রসূন পাল একেবারে নাছোড় হয়ে বললেন, গার্গী, অন্তত সুভেনিরটার ভার তুমি নাও, তোমার একটু লেখাটেকার হাত আছে যখন। এর আগেই তার ঘাড়ে চেপেছে নাটকের ততটা ছোট নয় একটা রোল, দুজন প্রখ্যাত কণ্ঠশিল্পীর সঙ্গে যোগাযোগ করা, তাদের ফাংশনের দিন নিয়ে আসার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। এত সবের ওপর সুভেনির ছাপানো মানে আস্ত একটা সমুদ্র মন্থন সম্পন্ন করা। এর মধ্যেই তার কাছে গোটা দশেক কবিতা, দুটো প্রবন্ধ, 6টা সভাপতি সম্পাদক প্রমুখের প্রতিবেদন, তাছাড়াও বিজ্ঞাপনের প্রায় 100 ম্যাটার জমা পড়েছে। সেগুলো সাজিয়ে গুছিয়ে 2-3 দিনের মধ্যে প্রেসে না দিলে। সকালে তার একচিলতে ঘরখানায় বসেই বিজ্ঞাপনগুলোই সাজাচ্ছে গোছাচ্ছে। হঠাৎই তার দাদা সুশোভন বাজারের থলি হাতে ফিরে প্রায় হাঁপাতে হাঁপাতেই জানালো যে গল্ফ ক্লাবের পাশে নাকি একটা খুন হয়েছে। তার দাদা বাজার থেকে ফিরে রোজই মায়ের কাছে একটা না একটা জবর খবর স্কুপ হিসাবে পেশ করে থাকে। গার্গী তাতে অধিকাংশ দিনই মাথা ঘামায় না, কারণ ততক্ষণে হয়তো অ্যাস্ট্রোনমি অথবা হাইড্রোস্ট্যাটিক্সের কোনো জটিল অঙ্ক নিয়ে সে আনাড়ির মতো গভীর জলে সাঁতরাচ্ছে। কিন্তু আজ একেবারে মার্ডার কেস শুনে কান খাড়া করল ডাইনিং এর চত্বরে। তার মা তখন উৎকণ্ঠিত হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিচ্ছেন খুনের বৃত্তান্ত। হঠাৎ সুশোভন যেই বলেছে, ওই যে কিঙ্কর বলে একটা ছেলে আর্টিস্ট হিসাবে বেশ নাম করেছিল না, তাকেই। কিঙ্কর নামটা শুনে ধড়াস করে উঠল গার্গীর বুকের ভিতরটা। লাফিয়ে বাইরে এসে বলল, সে কি কিঙ্করদা? গার্গীর মুখখানা কেমন নীল হয়ে গেল খুনের বিভৎসতায়। বিশেষ করে বেশ চেনা একটু মানুষ যদি ভয়ঙ্করভাবে খুন হয়ে যায় হঠাৎ, তাহলে সেই দুঃখ কল্পনা করে কয়েক মুহূর্ত তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল যেন। কিঙ্করদা তার তেমন পরিচিত ছিল তা নয়। তার বোন ছন্দিতা গার্গীর সঙ্গে স্কুলে পড়েছিল বছর 2, তারপর হায়ার সেকেন্ডারি পাশ করে এখন ভর্তি হয়েছে অন্য কলেজে। মাঝে মধ্যে পথে ঘাটে দেখা হলে এক টুকরো হাসি ছুড়ে দিত একে অপরকে। তার বেশি পরিচয় ছিল না তখন। ছন্দিতার দাদা কিঙ্কর দত্ত রায়কে সে অনেকবার দেখেছে এখানে ওখানে। সেবার দুর্গাপুজোর প্যান্ডেলে তার আঁকা কিছু ছবি টানানো হয়েছিল নবীন শিল্পীর একক প্রদর্শনী নামক একটি ক্যাপশন দিয়ে। একাডেমি অফ ফাইন আর্টসে তার 2-1বার প্রদর্শনীও হয়ে গেছে এমন শুনেওছে ছন্দিতার মুখে। তবে মাত্র কদিন আগে হঠাৎই প্রায় গায়ে পড়েই তার সঙ্গে আলাপ করতে হলো গার্গীকে, এই সুভেনির প্রকাশের দায়িত্ব তার কাঁধে চাপাতেই। পিপিপি তাকে বলেছিলেন, দেখো গার্গী, কভারের ছবিটা যেন দারুণ হয়। কভারের একটা আকর্ষক ছবি থাকলে লোকে এমনি সুভেনির হাতে তুলে নেবে। সন্দিতার সঙ্গে কিছুটা বন্ধুত্ব থাকার সুবাদেই গার্গী এতএব একদিন ঢু মারল তার বাড়িতে। কিঙ্করদার বয়স 26-27, রোগা পাতলা চেহারা, মুখের দাড়িও তার চেহারার মতোই পাতলা, তাতে তার ফর্সা রঙে বেশ শিল্পী সুলভ একটা নমনীয়তা। গার্গীর সঙ্গে আলাপ হতে তার অভিপ্রায় শুনে সানন্দে রাজি হয়ে গিয়েছিল কভার আঁকতে। তারপর দিন 2 ঘোরাঘুরির পর ছবিটা কিঙ্করদা দিয়েছিল। এক কথায় যাকে বলে সুপার। পুরো কভারটাই চাইনিজ ইঙ্কে আঁকা, তাতে নিবের এমন অসাধারণ সূক্ষ্ম কারুকাজ নিবিষ্ট হয়ে দেখার মতন।
পিপিপিকে দেখাতেই তিনি উচ্ছ্বাসিত হয়ে বলেছিলেন, এই দেখো, এই জন্যেই সুভেনির ছাপার দায়িত্ব আমি তোমার হাতে দিয়েছি। তোমার রুচি সবার থেকে আলাদা। ভারী খুশি হয়েছিল গার্গী সেদিন কিঙ্করদার ওপর। একটা থ্যাঙ্কস জানিয়ে আসবে আসবে এমন ভাবছিল গত 2-3 দিন ধরে। সেই মুহূর্তেই এরকম ভয়ঙ্কর একটা সংবাদ সুশোভনের মুখে শুনে তার শরীরের ভেতরটায় একটা কাঁপ ধরে গেল। চেনা মানুষ খুন হয়ে গেলে হয়তো এরকমই শিরশির করে ওঠে শরীরের ভেতরটা। তৎক্ষণাৎ তার সুভেনিরের কাগজপত্র কোল্ড স্টোরেজে ঢুকিয়ে ম্যাক্সিটা বদলে সালোয়ার কামিজ পরে নিল গার্গী। কোথায় যাচ্ছে এই মুহূর্তে সেটি খোলসা করলে সে জানে বাড়িতে শুরু হয়ে যাবে তুমুল শোরগোল। অতএব, মা, একটু ইন্দ্রলেখাদের বাড়ি যাচ্ছি বলে কোনো ক্রমে বেরিয়ে তাদের জুবলি পার্ক থেকে শর্টকাট রাস্তায় ধরল গলফ ক্লাবের পথ। ভীষণ কষ্টে কেমন চিনচিন করছে বুকের ভিতরটা। ছন্দিতার সঙ্গে অনেক দিন পর কবছর আগের বন্ধুত্ব একটু ঝালাই হয়েছিল বলে ওর কথা ভেবেও মন খুব খারাপ লাগছে। ওর বাবা সামান্য একটা চাকরি করেন, মা নেই। কিঙ্করদা আর্ট কলেজ থেকে পাশ করে বেরোবার পর আঁকাঝোকায় বেশ নাম হতেই ইদানিং কিছু টাকা পয়সা আসছে ওদের বাড়িতে। ঠিক এহেন মুহূর্তে এমন একটি দুর্ঘটনা ওদের সংসারে প্রায় বজ্রপাতের মতন। সন্ধিতার সামনে এখন কিভাবে গিয়ে দাঁড়াবে ভাবতেই পারছিল না সে। সন্ধিতাদের বাড়িটা গলফ ক্লাব রোডে, কিন্তু সে পথ না ধরে গার্গী প্রথমে চলে এলো গলফ ক্লাবের বিশাল পাঁচিলটার সেই কোণে, যেখানে ভোর থেকেই এলাকার মানুষজন ভিড় করে দেখতে আসছে কিঙ্করদাকে। বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল গার্গীর। এরকম বীভৎস দৃশ্যের মুখোমুখি হওয়াটা তার মোটেই পছন্দের নয়, কিন্তু কি এক অনিবার্য তাড়নায় কৌতূহলে এগিয়ে গেল ভিড়ের দিকে। এর মধ্যে পুলিশের একটি জিপ এসে দাঁড়িয়েছে। বেশ কয়েকজন পুলিশ ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিচ্ছে দেহ। একজন জাঁদরেল চেহারার পুলিশ অফিসার কি সব নোট করে নিচ্ছেন তার একটা ছোট্ট পকেট ডায়েরিতে। ঝিলের ধার বরাবর আরো বহু লোক পিলপিল করে এদিকে আসছে দেখে অফিসারটি তার লেখা থামিয়ে চেঁচিয়ে উঠলেন, এই, আপনারা সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান, এখানে ভিড় বাড়াবেন না অযথা। কিন্তু তার হুকুম তামিল করার মতন লোকজন তেমন নেই বোধহয়। কেউই বাড়ি ফেরার পথ ধরার উদ্যোগ করল না। তবে বেলা প্রায় 8টার মতন, অনেকেরই অফিস টফিস আছে বলে ভিড়ের ভেতর একবার উকি দিয়েই চলে আসছে তারা। গার্গীও পুলিশ অফিসারের দিকে বেশি না তাকিয়ে উদাসীন ভঙ্গিতে হাঁটতে হাঁটতে হঠাৎ মিশে গেল ভিড়ের ভেতর। কোনো ক্রমে ঠেলে ঠুলে যে দৃশ্য দেখল তাতে মাথাটা ঘুরে গেল হঠাৎ। কিঙ্করদার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না গার্গী। শুধু দেখল কিঙ্করদার নেভি ব্লু রঙের প্যান্টের পকেটে উকি মারছে এক গোছা টাকা। যতটা নজরে এলো তাতেই মনে হলো নোটগুলো করকরে নতুন। বাইরে বেরিয়ে আসতেই শুনল একজন মাঝবয়সী লোক জিজ্ঞাসা করছেন পুলিশ অফিসারটিকে, কিছু জানতে পারলেন নাকি খুনটা কেন হলো? পুলিশ অফিসার অতি অবহেলায় ঠোঁট চুচলো করে বললেন, পলিটিক্যাল মার্ডার। এ বয়সের ছেলে তো এখন এইভাবেই খুনটুন হচ্ছে আচ্ছায়। আরেকজন পাজামা পাঞ্জাবি পরা পৌর তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললেন, না মশাই, এ ছেলে কখনো রাজনীতি করতো না। নিশ্চয়ই রাতের বেলা ফেরার পথে কোনো ছিনতাইবাজদের খপ্পরে পড়েছিল। পুলিশ অফিসারটি সজোরে মাথা নাড়াতে নাড়াতে বললেন, হ্যাঁ, আপনারাই যদি সব বুঝে ফেলবেন তাহলে আর আমাদের দরকার হতো না। ছিনতাইবাজরা যদি এই খুনটা করতো তাহলে পকেটে আমার নোটের তাড়া রেখে চলে যেত না। পৌর বিন্দুমাত্র না দমে বললেন, এমনও তো হতে পারে টাকাগুলো বার করে নেওয়ার আগেই পথে কোনো লোকজন এসে পড়েছিল, সেই জন্যই সরে পড়তে হয়েছিল ছিনতাইবাজদের। টাকাটা বার করে নেওয়ার সময়ই পাইনি।
পুলিশ অফিসারটি কিছু না বলে শুধু কটমট করে তাকালেন পৌরের দিকে। চারিদিকে আরও সব টুকরো টুকরো কথা ভেসে আসছে। তাতে প্রত্যেকেই কিছু না কিছু উৎস অনুসন্ধান করার চেষ্টা করছে এখনো খুনটির। কিংকর্তাকে অনেকেই চেনে তল্লাটে। দু একজন রাজনৈতিক ব্যক্তিত্বও চলে এসেছেন ভিড়ের কাছে, এলাকায় দু চারজন গণ্যমান্য লোকও। গার্গী বুঝে উঠতে পারছিল না কেনই বা কিংকর্তার মতন একজন মার্জিত স্বভাবের যুবক হঠাৎ এভাবে বেঘরে খুন হতে যাবে। কিংকর্তার জীবনযাপনের বাস্তব দিক যদিও ঠিকঠাক জানা নেই তার, তবু তার কাছে কয়েকদিন যাতায়াত করার সুবাদে মনে হয়েছিল একজন প্রকৃতি শিল্পীর মতন তার ব্যবহার। শিল্পীরা যেমন তার সৃষ্টির ভেতর বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন, কিংকর্তাও তেমনি। ভিড়ের ভেতর নানান মন্তব্য শুনে অবশ্য একটুও আঁচ করা সম্ভব নয় খুনের সম্ভাব্য কারণ। আজকালকার পুলিশ অফিসারেরাও হয়েছে তেমনি। কোনো রকম ইনভেস্টিগেশন শুরু করার আগেই খুনের কারণ সম্পর্কে এতটা সকল্পিত ধারণা পোষণ করতে শুরু করে যাতে খুনের আরও কোনো মোটিভ থাকতে পারে কিনা তা মগজেই ঢোকে না তাদের। ততক্ষণে কিংকর্তার বডি মর্গে পাঠানোর তোড়জোড় শুরু করেছে পুলিশ। অতএব ভিড়ের ভেতর থেকে বেরিয়ে গার্গী হাঁটতে শুরু করলো ছন্দিতাদের বাড়ির দিকে। এমন একটি শোকাবহ বাড়িতে ঢুকতে অবশ্য একটুও পা উঠছিল না তার। কেন যেন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল। ছন্দিতা মেয়েটা ভারী নরম। ওর মা বহুদিন আগে কি একটা অসুখে ভুগে মারা গিয়েছেন। বাবা দাদাকে নিয়েই তাদের ছোট্ট সংসার। কয়েকদিন আগেই চোখটা ছলছল করে বলেছিল, দাদা রোজগার শুরু করার পর থেকে সংসারের অভাবটা একটু কমেছে। এই সময় মা বেঁচে থাকলে কি ভালোই না লাগতো। পয়সার অভাবে তখন ভালো করে চিকিৎসাই করা গেল না মায়ের। সন্ধিতাদের বাড়িতেও তখন অনেক লোকজনের ভিড়। সন্ধিতার বাবা একেবারে পাথরের মতন চুপচাপ। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের পরিবারের ওপর দিয়ে একটা প্রবল ঝড় বয়ে গেছে। তাতে থমথম করছে গোটা বাড়ি। প্রতিবেশীদের টুকরো টুকরো প্রশ্ন, তার জবাবে থেমে থেমে বলছিলেন তার বাবা, কতদিন ধরে বলছি এত রাত করে বাড়ি ফিরিস নে। দিনকাল খারাপ, রাস্তাঘাটে কত বিপদ, কিন্তু আমার কথা তো কানেই নেয় না কোনো দিন। গার্গীকে দেখে ঝরঝর করে আরও একবার কেঁদে ফেলল ছন্দিতা। তাকে ঘিরে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে বউ, সবাই স্তব্ধ হয়ে বসে আছে, যেন কি কথা বলে সান্ত্বনা দেবে তা বুঝে উঠতে পারছিল না। গার্গীও এমন ভীষণ নৈঃশব্দের ভেতর ঢুকে থম হয়ে রইল। এবাড়ির সবখানেই কিংকর্তার প্রবল উপস্থিতি, তার আঁকা নানান ধরনের সব ছবির মাধ্যমেই। ঘরের বারান্দার দেওয়ালগুলিতে কত রকমের ছবি টাঙানো, সেগুলো রঙের কারুকাজ, বিষয় বৈচিত্র্যে মুগ্ধ হওয়ার মতন। এর আগেও গার্গী যে কবার এসেছে ঘুরে ঘুরে চমৎকৃত হয়ে দেখত ছবিগুলো। আজ অবশ্য তাকে দেখতে হচ্ছে না। ছবিগুলোই যেন ক্রমশ বড় হতে হতে এমনভাবে দেওয়ালগুলোকে ভরে ফেলেছে যে বারবার তারাই দেখছে গার্গীকে। ঘণ্টাখানেক এখনো অসহনীয় পরিস্থিতির ভেতর বসে থেকে ছন্দিতার সঙ্গে টুকরো টুকরো কিছু কথা বলে বাড়ি ফিরে এলো গার্গী। সেদিন গোটা দুয়েক ক্লাস ছিল তার। ক্লাস শেষ করে বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ ইচ্ছে হলো আরও একবার ছন্দিতাদের বাড়ি ঘুরে যাওয়ার। গিয়ে শুনল পুলিশ এর মধ্যে দুবার ঘুরে গেছে। অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে ছন্দিতা আর তার বাবাকে। কিংকর্তার ঘরে ঢুকে দেখে গেছে তার ছোট্ট স্টুডিওটা। উল্টে পাল্টে দেখেছে ছবিগুলোকে। তারপর কিংকর্তার কোথায় কোথায় যেত, কাদের সঙ্গে মিশত, সে সম্পর্কে সব জেনে টেনে নিয়ে তার দুই বন্ধুকে থানায় ডেকে নিয়ে গেছে আরও জিজ্ঞাসাবাদের জন্য। দুই বন্ধুর একজন প্রমিত জোয়ারদার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার,
আইটিআই থেকে পাশ করে একখানা দুর্দান্ত চাকরি জোগাড় করেছে মস্ত বড় একটা টিভি কোম্পানিতে। ছাত্র হিসাবে বরাবরই ব্রিলিয়েন্ট ছিল প্রমিত। এখন ভালো মাইনে, একটা গাড়িও কিনেছে, মাস তিনেক হলো। অন্য বন্ধু সুনীল পোদ্দার, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, আগে একটা ছোট্ট লেটার প্রেস ছিল তাদের। সুনীল কম্পিউটার সায়েন্স পাশ করার পর পিটিএস সংক্রান্ত যাবতীয় মেশিন টেশিন কিনে এখন এক বিশাল ছাপাখানা করে ফেলেছে বাড়িতেই। 2-3 বছরের মধ্যেই তাদের ছোট্ট একতলা বাড়ির ডালপালা গজিয়ে প্রথমে দোতলা, তারপর মাসখানেক হলো 3 তলা উঠে গেল লিফটের মতো হু হু করে। একটি গাড়িও কিনেছে মাসখানেক আগে। সুনীলের মাই প্রেসটার যাবতীয় কাজকর্ম তদারকি করেন। তার বাবা কি একটা বিদেশি কোম্পানিতে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। মাস 2 আগে তারা সপরিবারে ঘুরেও এলো গোটা ইউরোপ। হঠাৎ কি যে বড় লোক হয়ে গেল ছাপাখানা করে ভাবাই যায় না। 3 বন্ধুর মধ্যে কিঙ্করদাই যা একটু গরিব। অবশ্য তাদের ভিতর কে গরিব কে বড় লোক তার তুল্যমূল্য বিচার ছিল না কখনোই। কিঙ্করদা নাকি ইদানিং বলতো ছন্দিতাকে, বুঝলি, আমার ছবির যা বাজার হচ্ছে তাতে আমিও 6 মাসের মধ্যে বিশাল বাড়ি হাঁকিয়ে ফেলবো দেখিস, ওদের দুজনের মতো একটা গাড়িও। ইদানিং তাদের বন্ধুত্বের ভেতর কোনো চিড় ধরেছিল কিনা তাও বলা যাবে না। এই কারণে যে তাদের যার যার প্রফেশনের শত ব্যস্ততার মধ্যেও 3জনে ফুরসত পেলেই একসঙ্গে আড্ডা মারতে বসতো। সেটা অবশ্য কোনো রেস্তোরাঁ বা মাঠে নয়, 3জনের বাড়িতেই বসতো আসর। এক এক দিন এক একজনের ঘরে। যেদিন প্রমিতার সুনীল কিঙ্করদের বাড়িতে আসতো, ছন্দিতাকে ঘন্টায় ঘন্টায় চা করতে হতো তার দাদা আর দাদার বন্ধুদের ফরমাশ অনুযায়ী। তবে ইদানিং আড্ডাটা বেশি বসতো সুনীলদের বাড়িতেই। তাদের বাড়িতে অনেক জায়গা, পুরো 3তলাটা সুনীলের নিজেরই। সেখানে হইচই করতে অনেক বেশি স্বাধীনতা। ছন্দিতার কাছ থেকে এত সব কথা শুনতে শুনতে গার্গী জিজ্ঞাসা করলো, হঠাৎ কেন এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটলো, তার কারণ কি কিছু আজ করতে পারিস ছন্দিতা? ছন্দিতা বিস্মিত হয়ে বলল, কি করে করব? ওদের বন্ধুদের ভিতর কোনো বিষয় সমস্যা সৃষ্টি হয়েছিল কিনা। আসলে দাদার 2 বন্ধু এতই আড্ডাবাজ, এতই প্রাণবন্ত যে ওদের মধ্যে কোনো গোলমাল হওয়ার কোনো সুযোগ নেই। বরং ওরা দুজন মিলে ঠিক করেছিল দাদার একটা একক প্রদর্শনী করবে একাডেমি অফ ফাইন আর্টসে, যাতে দাদার ছবির বাজার বাড়ে। কালও নাকি সেই ব্যাপারেই একটা মিটিং ছিল সুনীল দাদের বাড়ি। কাল রাতে 11:30 পর্যন্ত দাদা বাড়ি ফেরেনি দেখেও তাই তেমন চিন্তা করিনি। রাত 12টা বেজে গেলে তখন বাবা বলল, এত রাত তো কখনো করে না ও তোর দাদা। তারপরে তখন আমি পাশের বাড়ি থেকে সুনীল দাদের বাড়িতে ফোন করলাম। তাতেই সুনীলদা ফোন ধরে বলল, কিঙ্করদা তো আজ নাকি সেখানে যায়নি, আর প্রমিতদাও নাকি এতক্ষণ ওর জন্যই বসেছিল ওখানে। তাই? কিন্তু কিঙ্করদা তো ওদের বাড়িতেই মিটিং ছিল বললি। বাড়ি থেকে বেরোবার সময় তাই তো বলে গিয়েছিল। আচ্ছা, কখন বেরিয়েছিল বাড়ি থেকে? রোজই তো 12টা 12:30 নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে যায়। কালও সেরকমই বেরিয়েছিল। আমাকে সকালবেলা বলেছিল একাডেমি অফ ফাইন আর্টসে যাবে, সেখান থেকে সুনীলদের বাড়ি হয়ে ফিরবে। আচ্ছা, কিঙ্করদা কি রোজই এরকম দেরি করে বাড়িতে ফিরতো? সাধারণত 10টা 10:30টার মধ্যেই ফিরতো রোজ। তবে আঁকার চাপ টাপ থাকলে 6:30 7টার মধ্যে ফিরতো। মাঝখানে দিন 15-20 তো রোজই সন্ধেবেলায় বাড়ি ফিরতো। বলেছিল একটা বড় কাজ পেয়েছে কোথা থেকে, এটা শেষ করতে পারলে অনেক টাকা পাবে। কতদিন আগেকার কথা সেটা? এই তো মাস 6 হবে। পেয়েছে টাকাগুলো? বলেছিল 3টে লটে কাজ করতে হবে, তার একটা লট শেষ করে কিছু টাকা হাতে এসেছিল। আরও পাবে আস্তে আস্তে পরে, তবে বাকি লট দুটো শেষ করলে গাড়ি বাড়ি সব। গার্গী ভুরু কুঁচকে ভাবলো কিছুক্ষণ। কোথা থেকে অর্ডার পেয়েছিল তা জানিস? না রে, দাদার এসব আঁকাঝোঁকা নিয়ে তো কখনো তেমনভাবে মাথা ঘামায়নি। কদিন তো সারা রাত ধরে আঁকলো ছবিগুলো। গার্গী ভাবতে ভাবতে সহসা এক গভীর অন্ধকারে পড়ে হাবুডুবু খেলো কিছুক্ষণ।
একজন প্রায় অপরিচিত মানুষ সম্পর্কে জানতে গিয়ে অন্ধকার থেকে আরেক গাঢ় কুয়াশায় নেমে যেতে হয় এসব ক্ষেত্রে। ছবি আঁকিয়ে কিঙ্করদা এদিক ওদিক থেকে অর্ডার পেয়ে যেই পয়সা পেতে শুরু করেছে, ঠিক তখনই এহনো একটি অঘটন ভাবিয়ে তোলার মতোই। খুনটা রাজনৈতিক কারণে নয়, তাও জেনে গেছে সে। কোনো ছিনতাইবাজদের কাজ কিনা সেটা খতিয়ে দেখা দরকার। সকালে ভিড়ের নানান মন্তব্য শুনতে শুনতে একবার মনে হচ্ছিল, যদিও ছিনতাইবাজদের কাজ হয়ে থাকে তাহলে তার পকেটে নোটের গোছা পাওয়া যাবে কেন? খুনের পর লোকজন আসতে দেখে ছিনতাইবাজরা টাকা না নিয়ে পালিয়ে যাবে এমন আহাম্মক আজকালকার ছিনতাইবাজরা নয়। দরকার হলে পথচারীদের গায়ে একটা বোমা টোমা ছুড়ে দিতেও পিছপা হবে না তারা। তাহলে খুনটা হলোই বা কেন? ছন্দিতার কাছ থেকে একটু আগে যে কথাটা শুনলো, সেই মোটা টাকার অর্ডার কোথা থেকে পেয়েছিল কিঙ্করদা? সেটা জানতে পারলে কোনো ক্লু পাওয়া যেত কিনা কে জানে। কিছুক্ষণ ইতস্তত করে গার্গী হঠাৎ বলল, কিঙ্করদার স্টুডিওটা আমাকে একটু দেখতে দিবি? ছন্দিতা বেশ অবাক হলো, বলল, কেন রে? পুলিশ তো তন্ন তন্ন করে দেখে গেল সব। গার্গী অপ্রস্তুত হয়ে বলল, আমি তো পুলিশ নই, কিন্তু সমস্ত ব্যাপারটা ভারী আশ্চর্যজনক লাগছে আমার। মাত্র কদিন আমার কথাবার্তা হয়েছে কিঙ্করদার সঙ্গে, তাতে মনে হয়েছে আর্টিস্ট হিসাবে খুব ব্রিলিয়ান্ট ছিল। এরকম একটা প্রতিভার এভাবে অপমৃত্যু হলো ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। একবার যদি স্টুডিওটা দেখতে দিস। ছন্দিতা ঘরটা খুলে দিতেই গার্গী ভারী বিষণ্ণ হয়ে গেল। এর আগে বার তিনে কিঙ্করদার সঙ্গে এ ঘরে বসেই কথা বলেছে গার্গী। সারা ঘরে অসংখ্য ছবিতে ভর্তি, কিছু বাঁধিয়ে দেওয়ালে টাঙানো, কিছু এমনিই পড়ে আছে ঘরের মেঝে, কিছু টেবিলের ওপরে। বড় একটা আলমারির কাচের আড়াল থেকে উকিও মারছে কয়েকখানা। অনেকক্ষণ স্টুডিওর ভেতরটা ঘুরে ঘুরে দেখে গার্গী তেমন কোনো উত্তর পেল না তার ভেতরে জমে ওঠা অজস্র প্রশ্নের। আলমারির ভেতর থেকে দুখানা বড় খাতা আবিষ্কার করলো, যার পাতায় পাতায় অসংখ্য স্কেচ, চাইনিজ ইঙ্কে আঁকা। বেশ কিছু ল্যান্ডস্কেপ, কিছু ক্ষুধার্ত মানুষের ছবি, কিছু কলকাতার পুরনো বাড়ির স্কেচ, কয়েকটা বিভিন্ন ধরনের শিলালিপির ছবিও, তার সঙ্গে সে যুগের কটা মুদ্রার স্কেচও। শিলালিপির অক্ষরগুলো গার্গীর কাছে রোমান বা গ্রিকের মতোই দুর্বোধ্য। তাতে কোনো বার্তা বহন করছে কিনা ঈশ্বর জানেন। খুঁজতে খুঁজতে একটা জল রঙের স্কেচের খাতাও আবিষ্কৃত হলো আলমারির ভিতর থেকে। তাতেও ল্যান্ডস্কেপ, কয়েকটা মেয়ের মুখ, কিছু হাতি ঘোড়া বাঘ ইত্যাদি জীবজন্তুর ছবি। এর মধ্যে যে বিশেষ ছবিগুলো সন্ধান করছিল গার্গী, সেগুলো আছে কিনা তা বুঝতে পারল না। কিছুক্ষণ পর এও ভাবল, এত বড় একটা মার্ডার কেসের ক্লু পাওয়া, তার রহস্যের সমাধান করা এতই কি সহজ? সবে থার্ড ইয়ারে পড়ছে গার্গী। গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে নেহাত মাথাটা খারাপ হয়ে গেছে বলেই এরকম একটা জটিল ব্যাপারে তার মাথায় ঘোরাফেরা করছে। নইলে তার তো মাথা ঘামানোর কথাই না এসব ঘটনায়। দেখতে দেখতে খাতার মধ্যে হঠাৎ একটা 100 টাকার নোট পেতে হঠাৎ কি মনে হলো গার্গীর। চট করে নোটটা ঢুকিয়ে নিল তার ব্যাগের ভেতর, প্রায় চোরের মতোই। ছন্দিতাদের বাড়িতে বসেই সন্ধ্যের দিকে খবর এলো, কিঙ্করদার যে দুজন বন্ধুকে পুলিশ জেরা করার জন্য থানায় নিয়ে গিয়েছিল, দুজনকেই ছেড়ে দিয়েছে কোনো ক্লু না পেয়ে। জানা গেছে কিঙ্করদার সেদিন সুনীল পোদ্দারদের বাড়ি আসার কথা থাকলেও কোনো কারণে আসেনি। তাদের অন্য বন্ধু প্রমিত জোয়ারদার জানিয়েছে, কিঙ্করদা তাকে বলেছিল ঠিক বিকেল 4টে নাগাদ রবীন্দ্র সদনের সামনে দাঁড়াতে, যাতে তারা দুজনে একসঙ্গে চলে আসতে পারে সুনীলদের বাড়ি। প্রমিত নাকি বিকেল 5টা পর্যন্ত দাঁড়িয়েও কিঙ্করে দেখা না পেয়ে হাঁটতে হাঁটতে খোঁজ নিতে গিয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে।
সেখান থেকে জানতে পেরেছিল কিঙ্কর অনেক আগেই বাড়ি চলে গেছে, কি সব জরুরি কাজ আছে বলে। থানার খবরে আরও জানা গেছে কিঙ্করদার পকেটে পাওয়া গেছে খান 30 50 টাকার করকরে নোট। টাকাটা কার কাছ থেকে পেয়েছিল কিঙ্করদা তা এখনো জানা যায়নি। খুবই দুশ্চিন্তা নিয়ে সেদিন বাড়ি ফিরে এলো গার্গী। সুনীল আর প্রমিত দুজনেই বলেছে কিঙ্করের সঙ্গে তাদের মিটিং হয়নি, অথচ কিঙ্করদা খুন হয়েছে সুনীলদের বাড়ির কাছেই। যাই হোক, তার মাথায় অবশ্য অ্যানুয়াল সোশ্যাল ফাংশনের হাজারো ভাবনা। তার বিপুল চাপে পড়ে কোথাও পুট করে মিলিয়ে গেল কিঙ্করদার হত্যা রহস্যের জট। কয়েকদিন ধরেই কোথাও সুভেনিরটা ছাপাতে দেবেন এমন ভেবে ভেবে জেরবার। হঠাৎই মনে হলো, তাই তো, তাদের বাড়ির কাছেই এমন চমৎকার একটা প্রেস রয়েছে, সেখানেই কেন ছাপাতে দিচ্ছে না বইটা? তাহলে তো তার প্রুফ দেখতেও সুবিধে। সঙ্গে সঙ্গে তার সুভেনিরের লেখা আর বিজ্ঞাপনের ম্যাটার হাতে করে সে গিয়ে হাজির হলো মস্ত 3তলা বাড়িটার গেটে। দারুণ ঝকঝকে বাড়িটা। তার বাহারি গেট পেরিয়ে সরাসরি দেখা করলো সুনীলের মা অলকা পোদ্দারের সঙ্গে। অলকা পোদ্দার বেশ গম্ভীর ধরনের মহিলা, তবে গার্গী শুনেছে ইনি অনেক নামি দামি সংস্থার কাজকর্মের সঙ্গে জড়িত। সমাজসেবিকা হিসেবেও বেশ নামটামও হয়েছে তার। গার্গীর কাছে সব শুনে টুনে ছাপা, বাধাই, কাগজ ইত্যাদি রেটগুলো যা বললেন তাতে গার্গীর মনে হলো অন্য সব প্রেসের তুলনায় বেশ সস্তাই। কথায় কথায় অলকা দেবী বললেনও, রেট একটু কমের দিকে রাখি বলে সারা বছর কাজ পেতে কোনো অভাব হয় না আমাদের। ভদ্রমহিলার ব্যবসায়িক বুদ্ধি বেশ তারিফ করার মতো। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রেস। কাজও হচ্ছে সারাক্ষণ, কাস্টমারদের ভিড়ও কম নয়। প্রতিদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসে ঢুকে প্রুফ দেখতে হয় গার্গীকে। এবছর প্রচুর বিজ্ঞাপন পাচ্ছে তাদের কলেজ, তাতে প্রুফ দেখার ঝামেলাও বাড়ছে রোজ। একদিন কয়েকটা ছাপা ম্যাটার কলেজে নিয়ে গিয়ে পিপিপিকে দেখাতেই তিনি উচ্ছ্বাসিত। বাহ, ফাইন! এত কম রেটে কাজ করাতে পারছো, এই জন্যই তো তোমাকে আমি। প্রেসের নিয়মকানুন এত চমৎকার যে গার্গী এসে পৌঁছানো মাত্রই তার সামনে প্রুফের বান্ডিল রেখে যায় প্রেসের কর্মচারীরা। রোজ 6টা 6:30, কোনো কোনো দিন 7টা পর্যন্ত প্রুফ দেখে সে। তাতেও যেন শেষ হচ্ছে না কাজ। এর মধ্যে কয়েকটা ইনস্টলমেন্টে প্রেসের টাকাও পেমেন্ট করেছে সে, কিন্তু খেয়াল করেছে রোজই বেশ চকচকে নোট ব্যালেন্স হিসাবে ফেরত দেন অলকা দেবী। করকরে নোট হাতে পাওয়ার মজাই আলাদা। কিন্তু প্রেসের কাজ ক্রমে ক্রমে এত বেড়ে গেল যে বেগতিক দেখে গার্গী একদিন তাদের ক্লাসের কপিশকে ধরল। এই, তুই আমাকে প্রেসের ব্যাপারে একটু হেল্প করতো, একা একা এত বড় সুভেনিরের প্রুফ দেখা যায় না। কপিশ জুবলি পার্কের কাছেই থাকে। তৎক্ষণাৎ তার মাথা থেকে যেন একটা অদৃশ্য টুপি খুলেছে, এমন ভঙ্গি করে ঝুঁকিয়ে বলল, জো হুকুম, কাল থেকেই তোর সঙ্গে প্রেসে যাচ্ছি আমি। আসলে ফাংশনের দিন যত এগিয়ে আসছে ততই দ্রুত সুভেনির প্রকাশ করার চাপ বাড়ছে তার উপর। ইতিমধ্যে অলকা দেবী, তার ছেলে সুনীল, এমনকি প্রেসের কর্মচারীদের সঙ্গেও বেশ চেনা জানা হয়ে গেছে গার্গীর। সুনীল পোদ্দার একদিন গার্গীকে বলল, দেখবে তোমার ছবিটা এঁকে ফেলবো কম্পিউটার স্ক্রিনে। গার্গী মুচকি হেসে চলে এসেছে। ইতিমধ্যে পুলিশ সুনীলকে আরও একদিন ডেকে নিয়ে গিয়েছিল থানায়। জিজ্ঞাসা করেছিল কিঙ্কর দত্ত রায় কোথা থেকে বড় অর্ডারটা পেয়েছিল, সেটা কি অর্ডার, কাদের অর্ডার, সে সম্পর্কে সুনীল কিছু জানে কিনা। সুনীল উত্তর দিয়েছিল আসামের কোনো একটা সংস্থার থেকে অর্ডারটা পেয়েছিল কিঙ্কর, শুধু এইটুকুই জানে। সম্ভবত কোনো বইয়ের ইলাস্ট্রেশনের। আসাম শুনে স্থানীয় পুলিশও আর বেশি দূর এগোয়নি তাদের তদন্তের কাজে। একদিন প্রুফ দেখতে দেখতে রাত 8টা বেজে যেতেই অলকা দেবী নেমে এলেন ওপর থেকে। গার্গীকে দেখেই অবাক হয়ে বললেন, কি হলো, তুমি এখনো বাড়ি যাওনি?
গার্গী কপিস দুজনেই খুব লজ্জা পেয়ে গেল। বলল, "আ- আসলে হঠাৎ আজ অনেকগুলো ম্যাটার এসে গেল তো তাই, আর ৮ ঘন্টার মধ্যে শেষ করলে হয়ে যাবে।" অলকা দেবী গম্ভীর হয়ে বললেন, আজ বরং এ পর্যন্তই থাক, আবার কাল এসো। রোজ ৮টার মধ্যেই আমার প্রেস বন্ধ হয়ে যায়। ৮টার ১ মিনিটও হলেই না এরা একদম ২ ঘন্টার ওভারটাইম চাইবে, তা জানো। গার্গী আর কপিস দুজনেই ধর্মর করে উঠে পড়ল তাদের কাগজপত্র নিয়ে। বাইরে বেরিয়েই কপিস ঠোঁটে একটা বিচিত্র ভঙ্গি করে বলল, বেশ সাংঘাতিক মহিলা, কি বল? পাছে কর্মচারীদের একটু বেশি টাকা দিতে হয়। গার্গী হেসে বলল, সব ব্যবসায়ী এইসব ব্যাপারে সজাগ, না হলে এত বড় বাড়ি করবেই বা কি করে বল। যাকগে, তুই বরং এখন আমার বাড়ি চল, কাগজগুলো পরপর সাজিয়ে ফেলি আজ। কাল কলেজে যাওয়ার পথে প্রেসে নিয়ে গেলে অনিল দা এগুলোকে কম্পোজ করে রাখবে। কাগজপত্র প্রস্তুত করে কপিস যখন গার্গীদের বাড়ি থেকে বেরোলো, রাত প্রায় 10:30। গার্গী আঁতকে উঠে বলল, এ মা, অনেক রাত হয়ে গেল তাই না? তবে কপিসের তাতে ভ্রুক্ষেপ নেই। বলল, কুছ পরোয়া নেই, আমার প্রায় 11টা হয়ে যায় ফিরতে। পরের দিন কলেজে কপিস অবাক করে দিল গার্গীকে। আরে, কাল তো প্রেসের সেই ভদ্রমহিলা আমাদের 8টার মধ্যে ঠেলে ঠুলে বার করে দিলেন প্রেস থেকে। ফেরার পথে দেখি তখনও মেশিন চলছে ভেতরে। তাই? প্রেস তখনও খোলা? খোলা ঠিক নয়, মানে বাইরে কোলাপসিবল গেট বন্ধ, একেবারে তিনখানা বাঘা সাইজের তালা লাগানো, কিন্তু প্রেসের ভেতরে শব্দ হচ্ছে, আলো জ্বলছে মনে হলো। আমার হঠাৎ কি খেয়াল হলো, রেন পাইপ বেয়ে উঠে গেলাম, দিয়ে উকি মারলাম ভেন্টিলেটরের ভেতর দিয়ে। গার্গী আঁতকে উঠল। বলিস কি, কি দেখলি ভেতরে? ভেতরটা আলো জ্বালানো, দেখি মা আর ছেলেই রয়েছে ঘরে, আর কেউ নেই। কিছু একটা না ছাপছে মনে হলো, জানিস। গার্গীর ভেতরে সিনেমার ছবির মতন অনেকগুলো দৃশ্য দ্রুত সরে গেল যেন। এক লহমায় উত্তেজিত হয়ে বলে উঠল, তুই তুই ঠিক বলছিস তো? ওহ শিওর, কিন্তু তুই হঠাৎ এমন এক্সাইটেড হয়ে পড়লি কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে একটা অঙ্ক সলভ করে ফেলেছি। অঙ্ক? এর মধ্যে আবার অঙ্ক পেলি থেকে তুই? ম্যাথে অনার্স নিয়ে পড়িস বলে প্রেসেও কি অঙ্ক খুঁজছিস নাকি তুই? অঙ্ক না রে, মিস্ট্রি মিস্ট্রি। বলে গার্গী কপিসকে একটা বিশাল মিস্ট্রির ভেতর ডুবিয়ে বলল, আজ রাতে তাহলে আমরা একটা অভিযান করব, ওকে? কপিসকে সত্যি সত্যি বাকি দিনটা দারুণ ভাবনার মধ্যে রেখে সেদিনও প্রুফ দেখতে রাত ৮টা বাজিয়ে ফেলল গার্গীরা। যথারীতি অলকা দেবী তাদের দুজনকে তাড়া দিয়ে বাড়ি চলে যেতে বললেন। গার্গী বাইরে বেরিয়েই কপিসকে বলল, আজ কিন্তু আমরা বাড়ি ফিরবো না, একটু দূরে ওই যে অন্ধকার জায়গাটা, ওখানে ওয়েট করব। কপিস হতভম্ব হয়ে গেল। কেন রে, কোনো ফিশি ব্যাপার আছে নাকি? তা ইলিশ না চিংড়ি? ওয়েট অ্যান্ড সি মাই ফ্রেন্ড। গার্গীরা বেরিয়ে আসার একটু পরেই প্রেসের লোকজন তাদের কাজ শেষ করে রওনা দিল যে যার ঘরমুখো। পরক্ষণে ভারী ভারী তালা পড়ে বন্ধ হয়ে গেল প্রেসের কলাপসিবল গেট। আলোগুলোও নিভে গেল। তারপর আরও আধা ঘন্টা পর জ্বলে উঠল মেশিন ঘরের আলো। একমাত্র ভেন্টিলেটর দিয়েই কয়েকটা আলোর টুকরো দেখা যাচ্ছে। গার্গী ফিসফিস করে বলল, দেখ তো কপিস, কাল যে দৃশ্য দেখেছিলি সেটাই দেখা যাচ্ছে কিনা আজকে। কপিস মিনিট ৫-এর মধ্যেই তার রেইন পাইপ অপারেশন শেষ করে নেমে এসে বলল, হ্যাঁ রে, সেই দৃশ্য, সেই একই দৃশ্য কাল যে দেখেছিলাম। তাহলে চল থানায় একটা ফোন করি, কাছেই একটা পাবলিক বুথ আছে না?
থানার ফোন নাম্বারটা আজ কলেজের টেলিফোন ডিরেক্টরি থেকে নোট করে নিয়ে এসেছিল গার্গী। তার ফোন পেয়ে পুলিশ অফিসার অবশ্য একটু ইতস্তত করছিলেন প্রথমে। পরে যেই গার্গী বলল, এলে কিন্তু কিঙ্কর হত্যা রহস্যের সমাধান পেয়ে যাবেন, ইন্সপেক্টর সাহেব অমনি মিনিট 10-এর মধ্যে পুলিশের জিপ নিয়ে এসে হাজির। আধা ঘন্টার মধ্যে অত বড় বাড়িটা ঘিরে তল্লাশি করতেই ধরা পড়ল অলকা পোদ্দারের জাল নোট তৈরির বিশাল ফ্যাক্টরি। রাতের অন্ধকারে বন্ধ প্রেসের ভেতরে আলো জ্বালিয়ে এভাবেই রোজ 50 টাকার জাল নোট রাশি রাশি ছাপায় মা আর ছেলে মিলে। গার্গী আর কপিস অপেক্ষা করছিল বাইরে। ইন্সপেক্টর অমলেশ দত্তকে দেখেই গার্গী বলে উঠল, কিঙ্কর হত্যা রহস্যের মূলে কিন্তু এই জাল নোট তৈরির কারখানায়। ইন্সপেক্টর তখন ঠিক কি ব্যাপারটা ঘটেছে বুঝতে না পেরে বললেন, জাল নোটটা যে এখানে তৈরি হয় তোমরা জানলে কি করে? মাত্র কালই ফরেন্সিক দপ্তরের রিপোর্ট এসছে। কিঙ্কর দত্ত রায়ের পকেটের 50 টাকার যে নোটগুলো পাওয়া গেছিল সবই সেগুলো জাল। আমি ভেবেছিলাম ছিনতাইবাজেরা নোটগুলো জাল বুঝতে পেরেই সেগুলো না নিয়ে খুন করেছিল কিঙ্করকে। আসলে কি জানেন ইন্সপেক্টর সাহেব, কদিন ধরেই আমার মনে হচ্ছিল কিঙ্করদার খুন হওয়ার সঙ্গে সঙ্গে তার ছবি আঁকার একটা সম্পর্ক আছে। বিশেষ করে যখন শুনলাম একটা বড় অর্ডার পেয়েছে কোথা থেকে, তাতে ভালো পয়সা আসতে শুরু করেছে কিঙ্করদার। তখনই কোথাকার অর্ডার, কার অর্ডার তা খুঁজে বার করতে চেষ্টা করছিলাম। সেই সময় কিঙ্করদার খাতার ভেতর থেকে একটা 100 টাকার নোট দেখে চুরি করে ফেললুম কদিন আগে। কারণ নোটটা দেখে আমার কেন জানি না আমার মনে হলো এটা আসল নোট নয়, নোট জাল করার জন্য আঁকা হয়েছে ওটা। অলকা দেবীর ওপর কেন জানি না আমার সন্দেহ হয়েছিল সেই সময়তেই, বিশেষ করে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত বড়লোক হয়ে গেল তারা। তবে তার ছেলে সুনীল আপনাদেরকে বলে এসেছিলেন যে কিঙ্করদা অর্ডারটা পেয়েছিলেন আসাম থেকে, আর তাতেই কিছুটা সময় আমি বিভ্রান্ত হয়েছিলাম। পরে কপিসই আমাকে হেল্প করলো রহস্যটার সমাধানে। কিঙ্করদা 50 টাকার নোটটা নিখুঁতভাবে এঁকে দিয়েছিলেন সুনীলকে। সুনীল আর প্রমিত তাদের কম্পিউটারের ব্রেন প্রয়োগ করে তার নেগেটিভ তৈরি করে। কিন্তু এভাবে নোট জাল করার দরুন যত টাকা ভাগের ভাগ পাওয়ার কথা ছিল কিঙ্করদা তা পায়নি। বারবার তাগাদা দিয়েও না পাওয়ায় হয়তো থ্রেট করেছিল যে পুলিশের কাছে সব ফাঁস করে দেবে বলে। আর তাতেই সুনীল আর প্রমিতের হাতে খুন হতে হলো তাকে। 100 টাকার নোটটাও আঁকা হয়ে গিয়েছিল। আগের হিস্সা না মেটায় এটা নিয়ে নিজের কাছেই রেখে দিয়েছিল কিঙ্করদা। আর জাল টাকা সম্ভবত সুনীল পোদ্দারের বাবার মাধ্যমে পাচার হয়ে যায়, কারণ ওর বাবা একটা এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানির ম্যানেজার। অনেক বিদেশি ওর কাছে আসে রোজ, হয়তো তাদেরই ঠকাতেন উনি, কারণ বিদেশিরা কিন্তু চট করে বুঝে উঠতে পারবে না কোন নোটটা আসল কোনটা নকল। এভাবে প্রচুর ডলার রোজগার করাতে বিদেশ ঘুরে আসতেও সুবিধা হয়েছে তাদের। যা মনে হচ্ছে অলকা দেবীর প্ররোচনাতেই সেদিন সুনীলদের বাড়ির মিটিং করে বাড়ি ফেরার পথে সুনীল আর প্রমিত দুজনে মিলেই শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গার্গী থেকে নেওয়া কিঙ্কর হত্যা রহস্য। এরকম প্রতি সপ্তাহে ভালো ভালো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। গল্প শুনুন, আরও ভালো থাকুন। নমস্কার।